আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের বায়োলজির বা জীববিজ্ঞানের অধ্যায় 1 জীবন পাঠের আজকে 7 নাম্বার লেকচার। এর আগে আমরা প্রায় 6টা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করছি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখো নয় অবশ্যই একেবারে ক্লাস 1 ক্লাস 2 অর্থাৎ পার্ট 1 পার্ট 2 আকারে এখানে প্লেলিস্ট আকারে সাজানো আছে। তোমরা যখন পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেলে যাইবা তোমরা দেখবা এটা প্লেলিস্ট আকারে অধ্যায় 1 এর জীবন পাঠ অধ্যায় 1টা প্লেলিস্ট আকারে সাজানো আছে। ওখানে ক্লাসগুলো একেবারে একটার পর একটা সাজানো আছে। তোমরা জাস্ট 1 2 দেখে করে নিবা। তো আমরা আজকে বেশি কথা বাড়াবো না, আজকে আমরা শুরু করি জীবন পাঠ অধ্যায় 1 লেকচার 7। আমি কথা পড়ছি, আমি পড়ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি এর আগে চান্স পাইছি হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে ভাইয়ের ইয়া ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওখানে ভাইয়ার ডিপার্টমেন্ট ছিল স্ট্যাটিস্টিক্স। তো আমরা আজকে যে বায়োলজির এই যে 3টা রাজ্য পড়বো, একটা হচ্ছে পাঞ্জাই, একটা হচ্ছে প্ল্যান্টি, আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া। আমরা এর আগে মনেরা পড়ছি প্রতিষ্ঠা পড়ছে, আজকে আমরা 3টা রাজ্য পড়বো পাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া। বলো তো আমাদের এই 3টা রাজ্য কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত? আমাদের মার্গুলিস পুরা স্টাডি মিনিস্টার করার সময় পুরা জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছে। একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রতিষ্ঠা, একটা হচ্ছে পাঞ্জাব ও প্ল্যান্টি। এই 5টা রাজ্যকে ও আবার 2টা সুপার কিংডমে ভাগ করছিল। একটা হচ্ছে সুপার কিংডম 1 এন্ড একটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এ উনি মাত্র, মনে রাখছো তোমরা, আমাদের সুপার কিংডম 1 এ মাত্র মনেরার জায়গা দিছে উনি। বাকি যে প্রতিষ্ঠা, পাঞ্জাব, প্ল্যান্টি, এই 4টা রাজ্যকে আমাদের সুপার কিংডম 2 তে উনি জায়গা করে দিয়েছে। তো আজকে আমরা সুপার কিংডম 2 পড়বো, বা আজকে আমরা পাঞ্জায় পড়বো। এখন পাঞ্জায়ের উদ্ভিদের যে পাঞ্জায় রাজ্যে যে জীবগুলো আছে, ধরো জীবগুলো বায়োলজিছিলাম যে ওরা কোথায় বাস করে, প্রকৃতিকেন্দ্রিক কেন, কোষ প্রাচীর কিরকম, খাদ্য গ্রহণ পদ্ধতি, বৃদ্ধি কিভাবে ঘটে, উদাহরণ এন্ড ক্লোরোপ্লাস্ট আছে না নাই। তো এখন প্রথম প্রশ্নটা আসো, এরা কোথায় বাস করে। ভাই যদি এই যে তোমাদের উদাহরণটা লিখে রাখছি, দেখো উদাহরণ দিয়ে আমি আগে বোঝাই। ফেতে এখানে নি মানে কি জানো? নি মানে বোঝাচ্ছে তোমার এখানে ফেনির মাশরুম দিয়ে তোমাদের বোঝাচ্ছে। মাশরুম মানে হচ্ছে মাশরুম, মাশরুম মানে তো চিনো মাশরুম। আর তোমার যে নি বা নি মানে হচ্ছে তোমার ফেনি। ফেতে তোমার ফেনিসিলিয়াম, ফেনিতে ফেনিসিলিয়াম, ফেনিতে কি, ফেনিতে তোমার ফেনিসিলিয়াম। এই যে ফেনিতে তোমার ফেনিসিলিয়াম, ফেনি সি লি লি আম, বুঝছো? ফেনিতে তোমার ফেনিসিলিয়াম। তাহলে আমাদের যে পাঞ্জায় রাজ্যের উদাহরণটা হচ্ছে মাশরুম এন্ড ফেনিসিলিয়াম। জাস্ট ভাই তোমাদের মনে রাখার জন্য ফেনির মাশরুম লিখে রাখছি, ফেনিতে ফেনিসিলিয়াম, মাশরুমতে মাশরুম। এদের যে আমি যদি বলি এরা কোথায় বাস করে, এরা বেশিরভাগ, তোমরা ওকে মাশরুম চিনছো সাইও, তোমরা দেখেও তোমরা মাশরুমের সাথে যে ভ্যাঙের সাথে একটা আছে ওইটার মিল কইরো না, কারণ মাশরুম আর ব্যাঙের সাথে টোটালি কমপ্লিট একটা জিনিস। মাশরুম একটা, ব্যাঙের ছাতা হচ্ছে তোমার আরেকটা। তো আমরা আজকে মাশরুম পড়বো। মাশরুম আসলে কোথায় বাস করে, মানে পাঞ্জাব রাজ্যের যে জীবগুলো আছে ওরা কোথায় বাস করে। 1 নাম্বার, ওরা বাস করে তোমার স্থলে, মানে উপরে বাস করে। মানে জলে এদের বেশিরভাগে বাস করে না, এরা উপরে বাস করে। তাহলে কোথায় বাস করে? স্থলজ। ওরা সবাই কি স্থলজ। স্থলজ মানে কি? স্থলজ, ভাই উত্তরটাকে জাস্ট ছোট করে লিখছি, ইয়া থ ল আর বর্গজু। এরা বেশিরভাগই স্থলজ মানে উপরে বাস করে। তাহলে 1 নম্বর প্রশ্ন শেষ। ওরা কোথায় বাস করে? এরা উপরে বাস করে বা এরা স্থলজ, স্থলে বাস করে। তারপরে আসো এরা প্রকৃত কেন্দ্রিক কেন? প্রকৃত কেন্দ্রিক মানে এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস এখানে, আচ্ছা ভাই এখান দিয়ে লিখি, এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াস আছে। হিন্দি মানে আছে ভাই, জায়গাটা একেবারে লিমিটেড, এই জন্য তাদের এরা প্রকৃত কেন্দ্রিক কেন? এদের কি আছে? নিউক্লিয়াস আছে। যদি নিউক্লিয়াস না থাকতো তাহলে কি হতো বলো? তাহলে ওরা আদি কেন্দ্রিক হতো। এখন ওরা প্রকৃত কেন্দ্রিক কেন? কারণ এদের কোষে নিউক্লিয়াস আছে। যখন তুমি এটারে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আকারে লিখবা তখন তুমি এরভাবে লিখবা যে এরা বেশিরভাগই স্থলজ, ওরা স্থলে বাস করে, উপরে বাস করে, এরা প্রকৃত কেন্দ্রিক কারণ এদের দেহে নিউক্লিয়াস আছে, মানে কোষগুলাতে যে নিউক্লিয়াস আছে। তাহলে এদের নিউক্লিয়াস আছে মানে কি? এরা কোষগুলো কি সুগঠিত, এরা সুগঠিত, অর্থাৎ কোষগুলো সুগঠিত, সুগঠিত। এই বৈশিষ্ট্যগুলো লিখবা। কিভাবে লিখবা ভাই বলে দিব, এরা সুগঠিত। তারপর আসো কোষ প্রাচীর। যে আমরা আমাদের যে, তুমি যদি প্রাণীর কথা আর উদ্ভিদের কথা কল্পনা করো, আমরা প্রাণী আর উদ্ভিদকে একটু আলাদা করতে পারি শুধু কোষ প্রাচীর দিয়ে। যে প্রাণী, আমাদের যে শরীরের যে প্রাচীরটা আছে ওটা হচ্ছে, এটা হচ্ছে কোষের ঝিল্লি, ঝিল্লি। বাট আমাদের যে উদ্ভিদ আছে ওদের কোষ প্রাচীর আছে একেবারে শক্ত পুরু। তোমরা গাছের যে গাছগুলো দেখো, ওটার বাইরে ধরে দেখিও, দেখবা অনেক শক্ত একটা জিনিস আছে, ওটা হচ্ছে কোষ প্রাচীর।
তার মানে কি উদ্ভিদের কোষ প্রাচীর আছে বাট প্রাণীর কোষ প্রাচীর নাই। ঠিক আমাদের যে এখানে যে মানে যে পাঞ্জা রাজ্যের যে জীবগুলো আছে, পাঞ্জা রাজ্যের জীবগুলো কি তোমার মাশরুমেরও কি আছে কোষ প্রাচীর আছে, বাট ওটার একটা ডিফারেন্ট কাইন্ডস অফ কোষ প্রাচীর। ওই কোষ প্রাচীরটা হচ্ছে তোমার কাইটিন। কি কাইটিন দিয়ে গঠিত। কাইটিন একটা আবরণ। কাইটিন কি কাইটিন হচ্ছে একটা আবরণ। তাহলে এদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। কাইটিন মানে কি? কাইটিন হচ্ছে একটা আবরণ যেটা কোষকে ঢেকে রাখছে। তার মানে কি কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। তাহলে এখন আসো খাদ্য গ্রহণ পদ্ধতি। এরা খাদ্য গ্রহণ কিভাবে করে দেখো। আমরা যে মনেরা পড়ছি প্রতিষ্ঠা করছে, এটা হচ্ছে 3 নম্বর রাজ্য, এটা এখনো একেবারে আপগ্রেড হয় নাই, বাট আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। বেশিরভাগ এরা যে পাঞ্জায় মানে কি মাশরুম, ওরা সালোক সংশ্লেষণ করতে পারে না। এই জন্য ওরা কি করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিভাবে? শোষণ পদ্ধতি মানে শোষণ করে খাদ্যকে। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিভাবে? শোষণ, তালে বিশ্বকার মদিরস্য ন, অর্থাৎ এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে যদি পরীক্ষাতে আসে যে পাঞ্জে রাজ্যের জীবগুলো কি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাহলে লিখতে পারবা না এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তারপর আসে এদের বৃদ্ধিটা এদের কিভাবে হয়, অর্থাৎ এদের বৃদ্ধিটা কিভাবে হয়? এদের বৃদ্ধিটা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বৃদ্ধি ঘটে। তুমি যদি অনুন্নত আর উন্নতর যদি আমি একটা সিকোয়েন্স করি, ভাগ করি, আমি উন্নতগুলা স্পোর দিয়ে বংশবৃদ্ধি করবে না, ওরা জনন প্রক্রিয়া জনন করবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নতুন একটা জীব তৈরি করবে। বাট এখানে এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। কি দিয়ে? স্পোর দিয়ে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। কি দিয়ে? স্পোর। হ্যাপ্লয়েড স্পোর। তাহলে পরীক্ষা আসতে পারবো তো? তাহলে এটা স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। তাহলে এদের বংশবৃদ্ধির যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটা কি দিয়ে গঠিত? স্পোর দিয়ে গঠিত। অর্থাৎ স্পোরের মাধ্যমে এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এরা বংশ বৃদ্ধি করে। আর এদের ক্লোরোপ্লাস্ট আছে না নাই? পরীক্ষা যদি আসে এদের ক্লোরোপ্লাস্ট আছে নাকি নাই, তাহলে তোমার উত্তর হবে নাই। কি হবে? উত্তরটা হবে তোমার নাই। এদের ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। যদি ক্লোরোপ্লাস্ট থাকতো এরা নিজে নিজে খাদ্য গ্রহণ করতো, ওদের জনন প্রক্রিয়াটা আরো ভিন্ন হতো, ওদের খাদ্য গ্রহণ পদ্ধতিটা সালোক সংশ্লেষণের মধ্যে হতো। তার মানে কি রাজ্য 1 বা রাজ্য 3 বা পাঞ্জা এর বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখবা? তুমি লিখবা এরা বেশিরভাগই এই রাজ্যের জীবগুলো বেশিরভাগই স্থলে বাস করে। এদের কোষের নিউক্লিয়াস গুলো সুগঠিত, কারণ এদের কোষে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস থাকলে কোষগুলো সুগঠিত হয়, না থাকলে কোষগুলো সুগঠিত হয় না। এদের কোষ প্রাচীর যে কোষগুলো যে আবরণ দিয়ে গঠিত, ওটা হচ্ছে কাইটিন আবরণ দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ পদ্ধতি ওরা শোষণ পদ্ধতিতে ঘটে। ওরা সালোক সংশ্লেষণ করতে পারে না, কারণ এরা অনুন্নত। তারপরে এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, কারণ এটা জনন করতে পারবে না, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু মানুষের মতো মিলন করতে পারবে না। এই জন্য ওরা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোর মানে হচ্ছে একটা অনুন্নত ধর্মী। তারপর উদাহরণটা হচ্ছে যে ফেনিসিলিয়াম এন্ড মাশরুম। এদের ক্লোরোপ্লাস্ট আছে না নাই? কারণ এদের ক্লোরোপ্লাস্ট নাই, কারণ এরা খাদ্য তৈরি করতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো তোমার পাঞ্জাব। এখন আসে তোমার রাজ্য 4 বা প্ল্যান্টি। এর আগে আমরা দেখিনি আমাদের ভিডিওটা ঠিকমতো হচ্ছে কিনা। আমাদের ভিডিওটা ঠিক মতোই হচ্ছে। তাহলে আসো এখন রাজ্য 4 বা প্ল্যান্টি। প্ল্যান্টির যদি উদাহরণটা দিই ভাই, প্ল্যান্টি হচ্ছে সকল সবুজ উদ্ভিদ। সকল সবুজ উদ্ভিদ। উদ্ভিদটা হচ্ছে প্ল্যান্টি। উদ্ভিদ বানান ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে উদ্ভিদ জগৎ, পুরো উদ্ভিদ জগৎ, সবুজ উদ্ভিদের মধ্যে যা যা আছে সব হচ্ছে আমার প্ল্যান্টি। প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ মানে কি গাছ রিলেটেড সবকিছু আর। তাহলে প্ল্যান্টি এরা কি? এরা প্রকৃত কেন্দ্রিক কেন? বলো তো ভাই। এরা উন্নতর দিকে মুভ করতেছে, এটা হচ্ছে উন্নত ধর্মী বৈশিষ্ট্য। প্রকৃত কেন্দ্রিক হওয়াটাই তো উন্নত ধর্মী। গাছ কি অনুন্নত হবে না? উন্নত হবে, কারণ গাছ সালোক সংশ্লেষণ করতে পারে, গাছ খাবার তৈরি করতে পারে, গাছের কোষ প্রাচীর আছে। এগুলো যখন থাকবে, গাছের যে বাইরের যে কোষ প্রাচীর আবরণটা আছে না, এই জন্য গাছটা হচ্ছে উন্নত ধর্মী। তাহলে গাছ প্রকৃত কেন্দ্রিক কেন? কি আছে এদের? আছে। আছে। কি আছে? ফি বলতে পারে বোঝাচ্ছি প্রোটোপ্লাস্ট, প্লাস্টিড না। পি বলতে পারে বোঝাচ্ছি প্লাস্টিড আছে। এম তে বোঝাচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে। ই তে বোঝাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। অর্থাৎ এদের যে কোষ আছে, কোষের মধ্যে তুমি লিখবা এরা প্রকৃত কেন্দ্রিক, কারণ এদের কোষের মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি বিদ্যমান থাকায় এরা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত। এদেরও কি হয়? নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস থাকবে। এদের কি থাকবে?
নিউক্লিয়াস থাকবে। এদের বৈশিষ্ট্যগুলো ভাই এর মধ্যে লিখতেছি। নিউক্লিয়াস কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস এ থাকবে। তার মানে এই জন্য এরা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। তারপর আসো কোষ প্রাচীর। কোষ প্রাচীর দেখো, কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এদের কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে গঠিত। সেলুলোজ একটা শক্ত আবরণ, এটা গাছকে যে কোষগুলাকে নিরাপত্তা দেয়। তাহলে এদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হবে? কোষ প্রাচীরটা হবে সেলুলোজ দিয়ে গঠিত। সেলুলোজ, সেলুলোজ যেহেতু উদ্ভিদ, সেলুলোজ। সেলুলোজ মানে একটা গাছের, সেলুলোজের একটা উন্নত ধর্মী বৈশিষ্ট্য। তুমি লিখবা যে সেলুলোজ যখন কোষের মধ্যে থাকে তখন কোষটা একেবারে নিরাপত্তা পায় আর কি। তো সেলুলোজ একটা আবরণ বোঝাচ্ছে। বলে কি রাজ্য পুরো বা প্ল্যান্টটি এরা প্রকৃত কেন্দ্রিক, কারণ এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। এদের জননটা কিভাবে হয়? জননটা যেহেতু এরা উদ্ভিদ বা প্রকৃত কোষী উদ্ভিদ, এদের জনন প্রক্রিয়াটাও প্রকৃত কোষে হওয়া লাগবে, অর্থাৎ উন্নত হওয়া লাগবে। অর্থাৎ এদের ভ্রূণ সৃষ্টি হয়, অর্থাৎ এদের শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, হ্যাপ্লয়েড এদের স্পোরের মাধ্যমে বংশ, অর্থাৎ এদের ভ্রূণ স্তর সৃষ্টি হয়। অর্থাৎ ভ্রূণ স্তর সৃষ্টি হবে। এখানে তো জায়গা নেই, এখানে পরে লিখবো। খাদ্য ভাই এগুলো মুছে দেই, এগুলো জায়গা হচ্ছে না, এগুলো মুছে দিই। দেখো এদের জননটা কি? ভ্রূণ স্তর সৃষ্টি হয়। ভ্রূণ 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 মানে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে। ভ্রূণ স্তর সৃষ্টি হয়, ভ্রূণ স্তর সৃষ্টি হয়, ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তার ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়ে 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 একটা নতুন গাছ তৈরি করে। ভ্রূণ যখন ছোট থাকে তখন ছোট একেবারে গাছ এখনো হয় নাই, যখন একটু একটু বড় হয়, অঙ্কুরোদ্গম হয়, মাটির মধ্যে ফুটে ফেলি, তখন নতুন একটা গাছ তৈরি হয়, চারা তৈরি হয়। এভাবে ওর বংশবৃদ্ধিটা ঘটে, অর্থাৎ একটা থেকে দুইটা গাছ, দুইটা থেকে চারটা গাছ তৈরি হয়, অর্থাৎ এদের ভ্রূণ সৃষ্টি হয়। তার মানে এরা প্রকৃত কেন্দ্রিক, কারণ এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়াস সুগঠিত কোষের মধ্যে। তারপরে এদের ভ্রূণস্তর সৃষ্টি হয়। ভ্রূণস্তর সৃষ্টি হয়ে এদের বংশবৃদ্ধি ঘটে। এদের কোষে ক্লোরোপ্লাস্ট আছে না নাই? আছে, অবশ্যই আছে। কারণ কি আছে? কারণ ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্ট যখন থাকবে এরা সালোক সংশ্লেষণ পদ্ধতি অনুসরণ করবে, অর্থাৎ এরা খাদ্য তৈরি করতে পারে। এরা কি তৈরি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে। খাদ্য তৈরি, অর্থাৎ কি তৈরি করতে পারে? এরা খাবার তৈরি করতে পারে, খাদ্য তৈরি পারে, পদ্ধতি তৈরি করতে পারে। অর্থাৎ এরা সালোক সংশ্লেষণ করতে পারে। গাছ কি করে? আমরা সালোক সংশ্লেষণ করছি না, সালোক সংশ্লেষণ গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। অর্থাৎ উদ্ভিদ হলে তোমার সালোক সংশ্লেষণ করতে পারবে, এই জন্য এরা খাদ্য তৈরি করতে পারে। তারপর আসে এদের যে বংশ বৃদ্ধিটা কিভাবে হয়। এদের বংশ বৃদ্ধিটা হচ্ছে দুটি ভিন্ন ধর্মী পার্থক্য বিশিষ্ট গ্যামেটের মিলন, অর্থাৎ দুটি আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়েট বলতে বোঝাচ্ছে ওদের যে মিলনটা ঘটবে ওটা ভিন্ন ধর্মী, অর্থাৎ আকার আকৃতিটা ভিন্ন হবে, অর্থাৎ আকার আকৃতি ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলন, গ্যামেটের মিলন হবে। গ্যামেটের মিলন, গ্যামেট মানে শুক্রাণু ডিম্বাণু, গ্যামেটের মিলন, মিলনটা তো অবশ্যই বুঝো। অর্থাৎ গ্যামেটের মিলনের মাধ্যমে এদের বংশবৃদ্ধিটা ঘটবে। এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। ভাই এই বৈশিষ্ট্যগুলো পরে লিখি, দেখো এখানে জায়গা হচ্ছে না। এদের তারপরে এদিকে আসো। এদের তার মানে এরা কি করতে পারে? এরা সালোক সংশ্লেষণ করতে পারে। কি করতে পারে? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ করতে পারে। এরা সালোক সংশ্লেষণ করতে পারে। গ্যামেটের মিলনের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে, খাদ্য তৈরি করতে পারে। কেন? এরা সালোক সংশ্লেষণ করতে পারে, এই জন্য ওরা খাদ্য তৈরি করতে পারে। তারপর এরা হচ্ছে সপুষ্পক। এরা কি? সপুষ্পক। এরা কি? সপুষ্পক মানে এদের ফুল ফল সৃষ্টি হয়। সপুষ্পক মানে এরা কি? সপুষ্পক, সপুষ্পক, সপুষ্পক মানে এদের ফুল ফল ইত্যাদি সৃষ্টি হয়। ফুল ফল সৃষ্টি হয়, সৃষ্টি হয়, এদের ফুল ফল সৃষ্টি হয়। তার মানে অনেকগুলো বৈশিষ্ট্য। প্ল্যান্টি মানে উদ্ভিদ, উদ্ভিদের কোষগুলো প্রকৃত কেন্দ্রিক, কারণ এদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, ক্লোরোপ্লাস্ট আছে, এই জন্য খাদ্য তৈরি করতে পারে। জননটা প্রক্রিয়াটা হচ্ছে ভ্রূণস্তর সৃষ্টি হয়, ভ্রূণস্তর আস্তে বৃদ্ধি হতে পেতে পেতে নতুন একটা চারা তৈরি হয়, তারপরে বংশবৃদ্ধি ঘটে, খাদ্য তৈরি করতে পারে, কারো সালোক সংশ্লেষণ করতে পারে। তারপরে কোষের নিউক্লিয়াস আছে, গ্যামেটের মিলন ঘটে,
অর্থাৎ ভিন্নধর্মী অ্যানাইসোগামাস, এদের যে মিলনটা ওটা হচ্ছে অ্যানাইসোগামাস প্রকৃতির। এদের যে জনন প্রক্রিয়াটা হচ্ছে অ্যানাইসোগামাস, অর্থাৎ ভিন্নধর্মী গ্যামেট, অর্থাৎ আকার আকৃতিটা সেম থাকবে না, অর্থাৎ ভিন্নধর্মী দুইটা গ্যামেটের মিলন হবে, ওটা মিলিত হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করবে। তারপরে এরা সপুষ্পক, সপুষ্পক মানে হচ্ছে ফুল ফল সৃষ্টি হয়, অর্থাৎ এদের ফুল সৃষ্টি হয়, তারপরে ফুল থেকে ফল সৃষ্টি হয়। তারপরে এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, টিস্যুতন্ত্র বিদ্যমান। টিস্যুতন্ত্রটা হচ্ছে টিস্যু, দেখো টিস্যু বিদ্যমান, উন্নত বিদ্যমান। টিস্যুটা হচ্ছে ধরো একটা কোষ, আরেকটা কোষ, একটা কোষ, অর্থাৎ কয়েকটা কোষ যখন একত্রে থাকে তখন এদেরকে টিস্যু বলে। যেহেতু এটা প্রকৃত কেন্দ্রিক কোষ, এই জন্য এদের উন্নত ধর্মী একটা টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে আমরা আজকে পুরা রাজ্য প্ল্যান্টির পুরা টপিকটা বুঝছি। তারপর আসো প্ল্যান্টিকে আবার দুইটা ইয়াতে ভাগ করছে। প্ল্যান্টির যে উদ্ভিদগুলো আছে ওদেরকে দুইটা রাজ্যে ভাগ করছে, দুইটা ইয়াতে ভাগ করছে। একটা হচ্ছে তোমার প্ল্যান্টিকে দুই ভাগে ভাগ করেছে। এগুলো ভাই মুছে দেই, এগুলো তো লাগবে না, তোমরা এগুলো বুঝে ফেলেছো, আমরা এগুলো মুছে দেই। তোমার প্ল্যান্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে তোমার বায়োফাইটা, এটা হচ্ছে বায়োফাইটা, আর একটা হচ্ছে টেরিডোফাইটা। এখন তুমি আমার বলবা ভাই বায়োফাইটা কি টেরিডোফাইটা কি? ভাই বলতেছি টেরিডোফাইটা। বায়োফাইটা মানে এদের পানি সংবহন তন্ত্র, অর্থাৎ পানি সংবহন তন্ত্র নাই। বায়োফাইটা মানে কি? পানি সংবহন তন্ত্র, পানি সংবহন করার যে তন্ত্রটা ওটা নাই, পানি সংবহন তন্ত্র নাই। বাট এদের পানি সংবহন তন্ত্র আছে। তার মানে পানি সংবহন তন্ত্রের উপর ভিত্তি করে এরা কি পানি সংবহন করছে কিনা বা পানি শোষণ করছে কিনা তার উপর ভিত্তি করে দুইটা, এটা পানি সংবহন তন্ত্র একটা আছে। অর্থাৎ যে এদেরকে তো প্ল্যান্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বায়োফাইটা আর একটা টেরিডোফাইটা। অর্থাৎ এদের মধ্যে কিছু পানি সংবহন তন্ত্র নাই, অর্থাৎ বায়োফাইটাদের পানি সংবহন তন্ত্র নাই, বাট টেরিডোফাইটার পানি সংবহন তন্ত্র আছে। বায়োফাইটা বলতে বোঝাচ্ছে মসবর্গীয় উদ্ভিদ, এই উদ্ভিদগুলো মসবর্গীয়, বায়োফাইটা মানে মসবর্গীয় উদ্ভিদ। ভাই পরে বলবো, তোমরা জাস্ট এমনি মনে রাখো মসবর্গীয় উদ্ভিদ। অর্থাৎ মসবর্গীয় উদ্ভিদগুলো তোমার পানি সংবহন তন্ত্র নাই, এই জন্য এদেরকে বায়োফাইটাতে স্থান দেওয়া হয়েছে। তারপরে প্রাণবর্গীয় যে উদ্ভিদগুলো আছে নগ্নবীজি, পানি সংবহন তন্ত্র কাদের আছে? টেরিডোফাইটার পানি সংবহন তন্ত্র আছে, এই জন্য টেরিডোফাইটা আবার দুই প্রকার, একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে আবৃতবীজি। ভাই তোমার ক্লাসটা করতে হলে অবশ্যই তোমাকে মনোযোগ দিতে হবে, এছাড়া তুমি ক্লাসটা করলে তুমি বুঝবে না। আবৃতবীজি ভাই তো ভাইয়ের সবটা দিয়ে ক্লাসগুলো করাচ্ছি, এখানে সব টপিকগুলো ইনক্লুডেড আছে, তোমরা জাস্ট ভাইয়ের সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এন্ড ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমরা ফিডব্যাকটা পেয়ে যাবে। এন্ড আমরা আজকে তাহলে এদের প্ল্যান্টটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বায়োফাইটা আর একটা হচ্ছে টেরিডোফাইটা। বায়োফাইটা মানে এদের পানি সংবহন তন্ত্র নাই, যেমন মসবর্গীয় উদ্ভিদ। তারপর টেরিডোফাইটা মানে পানি সংবহন তন্ত্র আছে, এদেরকে আবার পানি সংবহন তন্ত্র আছে, এই জন্য আবার এদের মধ্যে আবার কিছু ডিফারেন্স আছে, এই জন্য আবার এদেরকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আবৃতবীজি, একটা হচ্ছে নগ্নবীজি মানে এদের বীজটা নগ্ন অবস্থায় নাই, এবং নগ্ন অবস্থায় বা আবৃত অবস্থায় নাই, বীজটা নগ্ন অবস্থায় আছে অর্থাৎ খোলা আছে। আর আবৃতবীজি মানে ওদের বীজটা আটকানো আছে, আবৃত করা আছে, এই জন্য এদেরকে আবৃতবীজি উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা প্ল্যান্টিটা পুরোপুরি বুঝছি। তাহলে আমরা এটা বাদ আমরা এখন পড়বো অ্যানিমেলিয়া। দেখো অ্যানিমেলিয়ার ভাইয়া বসিটু বলে এখানে লিখবো, এই জন্য এটা খালি। অ্যানিমেলিয়ার উদাহরণ কি? অ্যানিমেলিয়ার উদাহরণটা হচ্ছে তোমার বাঘটা হচ্ছে তোমার অ্যানিমেলিয়া। এখন অ্যানিমেলিয়ার উদাহরণটা হচ্ছে কি? বাঘ। তাহলে কি বাঘটি প্রকৃত কেন্দ্রিক কিনা? হ্যাঁ, অবশ্যই প্রকৃত কেন্দ্রিক। বাঘের অসংখ্য কোষগুলো, বাঘ হচ্ছে বহুকোষী, অবশ্যই বহুকোষী, একেবারে উন্নত একটা শ্রেণী।
উন্নত উদ্ভিদ একেবারে আমাদের যে মার্গলে যে জীবজগৎকে 5টা ভাগে ভাগ করছে, এটা হচ্ছে একেবারে শেষের ভাগ বা অ্যানিমেলিয়া। এই জন্য এখানে যে প্রাণীগুলো থাকবে অ্যানিমেলিয়াতে সাধারণত স্তন্যপায়ী প্রাণীগুলো নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ যারা সন্তান জন্ম দিতে পারে। বাঘ দেখবো সন্তান জন্ম দেয়, প্রসব করে। তাহলে বাঘ কি? বাঘের কোষের নিউক্লিয়াস গুলো সুগঠিত। বাঘের কোষের এখান থেকে নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস আছে। তার মানে কি? নিউক্লিয়াস যদি আছে তার মানে কি কোষগুলো সুগঠিত, উন্নতধর্মী একটা বৈশিষ্ট্য। তারপর পরভোজী কেন? পরভোজী এদেরকে এই জন্য হেটারোট্রপিক বলা হয়। এখানে ভাই এখানে জায়গা কম, এক্সপ্লানেশনটা এখানে আমি করছি। হেটারোট্রপিক কেন? বাঘ কেন হেটারোট্রপিক? হেটারোট্রপিক মানে বোঝাচ্ছে হেটারোট্রপিক কেন? হেটারোট্রপিক মানে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে না। ভাই বলো, এটা উন্নত একটা বৈশিষ্ট্য, প্রাণীদের মধ্যে উন্নত। বাট বলো, এরা কি উদ্ভিদে না খাদ্য তৈরি করতে পারে? গাছে না খাদ্য তৈরি করতে পারে? এটা কি গাছ? মানে আমরা মানুষরা কি খাদ্য তৈরি বানাতে পারি না? আমরা পারে না, গাছগুলো পারে। গাছটাও কি উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে কি এরা হচ্ছে হেটারোট্রপিক। মানে হেটারোট্রপিক মানে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে না। খাদ্য তৈরি করতে পারে না। খাদ্য তৈরি করতে পারে না। কারণ এদের কোষে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই। ভাই লিখছি ক্লোরোপ্লাস্ট আছে নাকি নাই? নাই, এদের কোষে ক্লোরোপ্লাস্ট নাই। কোন পৃথিবীতে বিদ্যমান কোন প্রাণীর দেহে ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট মাত্র সবুজ উদ্ভিদে থাকবে, গাছের মধ্যে থাকবে। অর্থাৎ গাছ এই জন্য ক্লোরোপ্লাস্ট থাকার কারণে গাছ কি করছে? খাদ্য তৈরি করতে পারছে। বাট এটা তো প্রাণী বা বাঘ, উদাহরণটা হচ্ছে কি বাঘ। তাহলে বাঘের শরীরে কি ক্লোরোপ্লাস্ট থাকবে না? এই জন্য এরা খাদ্য তৈরি করতে পারবে না। এরা কি সালোক সংশ্লেষণ করতে পারবে? সালোক সংশ্লেষণ না, সালোক সংশ্লেষণ করতে পারবে না। কেন পারবে না? কারণ এদের কোষে ক্লোরোপ্লাস্ট নাই। সালোক সংশ্লেষণও করতে পারবে না। যদিও এটা সালোক সংশ্লেষণ উন্নত ধর্মী একটা বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? উদ্ভিদের বৈশিষ্ট্য। সালোক সংশ্লেষণও করতে পারবে না। সালোক সংশ্লেষণ করতে পারবে না। এদের এরা পরভোজী কেন? পরভোজী মানে আরেকজনের উপর খাবারের জন্য পরভোজী। এরা পরভোজী কেন? মানে খাবারের জন্য আরেকজনের উপর নির্ভরশীল। খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের উপর অর্থাৎ গাছের উপর নির্ভরশীল। উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে কি পরভোজী কেন? বুঝছো তো? তাহলে আসো বংশবৃদ্ধিটা কিভাবে ঘটে? বংশবৃদ্ধি অবশ্য এরা জনন কি শুক্রাণু ডিম্বাণু মিলন করে, অর্থাৎ স্ত্রী বাঘ এবং পুরুষ বাঘের সাথে মিলিত হয়ে অর্থাৎ মিলন ঘটে, তখন এদের বাচ্চা কাচ্চা জন্ম হয়। আর এই জন্য এদের জননটা হচ্ছে উন্নতধর্মী বা একটা জটিল ওদের জনন বংশবৃদ্ধিতে একটা জটিল প্রক্রিয়া অনুসরণ করে। অর্থাৎ এরা যৌন জনন করে। কি করে? যৌন জনন করে। অর্থাৎ যৌন জনন করে। জননটা তো বুঝছো, জনন করে। তারপর আসো খাদ্য গ্রহণটা এরা কিভাবে করবে? খাদ্য কি আমরা কি মানুষরা কি খাদ্য গলাৎ করি না? তাহলে বাঘও তো খাদ্য গলাৎকরণ করবে। খাদ্য কি করবে? খাদ্য গিলে ফেলবে বা গলাৎকরণ করবে। গলাৎকরণ করে। এরা খাদ্য গলাৎকরণ করে। এদের ভ্রূণস্তর সৃষ্টি হয় কেন? এদের ভ্রূণস্তর সৃষ্টি হওয়াটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। এদের ভ্রূণস্তন একেবারে ভ্রূণ বিকাশকালীন সময়ে, ভ্রূণ মানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েছে, অর্থাৎ স্ত্রী বাঘ যে পুরুষ বাঘের সাথে মিলিত হওয়ার পরবর্তী যে স্টেজটা, ওখানে ভ্রূণটা সৃষ্টি হচ্ছে। ভ্রূণটা থেকে ভ্রূণ আস্তে আস্তে বিকাশ হয়ে তোমার ভ্রূণটা একেবারে বিকশিত হয়ে ভ্রূণটা যখন একেবারে ছোট ছিল এবং বিকশিত হয়ে ওদের ভ্রূণস্তর সৃষ্টি হয়। অর্থাৎ ভ্রূণস্তর সৃষ্টি হয় কেন? কারণ এরা কি উন্নতধর্মী। কারণ প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নতধর্মী, এরা সন্তান প্রসব করতে পারে। এদের ভ্রূণস্তর সৃষ্টি মানে ভ্রূণ শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর যে উপাদানটা তৈরি হইলো, ওইটা আস্তে আস্তে বড় হয়ে তো আস্তে আস্তে নতুন বাঘ ভূমিষ্ঠ হবে। ওই ভ্রূণটা আস্তে আস্তে বিভিন্ন স্তরে বড় হয়। এটা প্রথম এভাবে থাকে, পরে এভাবে থাকে, পরে বাঘের চেহারা টেরা মতো হয়। বাঘের চেহারা কিরকম? ধরো এভাবে দিচ্ছি, ধরো বাঘের মতো, ধরো এভাবে হচ্ছে। ধরো বাঘের মুখ তো ভাই আঁকতে পারি না, জাস্ট ভাই লিখতেছি। ধরো এভাবে হচ্ছে,
এটা বাঘের মতো হচ্ছে, আস্তে আস্তে পরিণত হতে হতে মানে ভ্রূণ স্তর সৃষ্টি হতে হতে বাঘের চেহারার মধ্যে যাচ্ছে, অর্থাৎ মায়ের ওদের বাঘের যে মায়েটা আছে ওটার পেটের মধ্যে একটা নতুন বাঘ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভ্রূণ স্তর সৃষ্টি হচ্ছে নতুন বাঘের মানে একটা প্রজননটা বা জেনারেশনটা আস্তে আস্তে, অর্থাৎ যে পেটের মধ্যে যে ভ্রূণস্তর মানে একেবারে বড় হয়ে হয়ে নতুন বাঘটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বাচ্চা বাঘটা সৃষ্টি হচ্ছে। তার পাশে ক্লোরোপ্লাস্ট আছে না, নাই নাই। তাহলে আমরা প্রায় এদের দেহ কি ভাই উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের কোষে ক্লোরোপ্লাস্ট আছে নাই, প্লাস্টিড আছে নাই, মাইটোকন্ড্রিয়া আছে আছে, মাইটোকন্ড্রিয়া কি আছে, মাইটোকন্ড্রিয়া এদের আছে, এদের কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে আমরা প্রায় প্রোটো মানে একটা কথা আছে যে তোমাদের বইটা যারা পড়ছো, প্রোটোজয়া ব্যতীত প্রায় সকল মেরুদণ্ডী প্রাণী এই যে অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত, প্রোটোজয়া ব্যতীত প্রায় সকল মেরুদণ্ড প্রাণী অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে পড়ছি রাজ্য পাঞ্জায় পড়ছি, প্রাণী পড়ছি, অ্যানিমেলিয়া পড়ছি, একেবারে বিস্তারিত পড়ছি। তাহলে রাজ্য পাঞ্জায় কি লিখবা, এরা কোথায় বাস করে লিখবা, এরা স্থলে, বেশিরভাগ স্থলে বাস করে, এদের প্রকৃত কেন্দ্রিক, কারণ এদের কোষে নিউক্লিয়াস আছে, এই জন্য নিউক্লিয়াসটা সুগঠিত হওয়ার কারণে এরা প্রকৃত কেন্দ্রিক, এদের কোষ প্রাচীর আছে, ওইটা কাইটিন দিয়ে গঠিত, নিউক্লিয়াস সুগঠিত, খাদ্য গ্রহণটা শোষণ পদ্ধতিতে ঘটে, কারণ এদের কোষে ক্লোরোপ্লাস্ট নাই। তারপরে বৃদ্ধিটা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, যেহেতু অনুন্নত এই জন্য স্পোর দিয়ে বৃদ্ধি ঘটে, উদাহরণটা হচ্ছে ফেনির মাশরুম বা ফেনিসিলিয়াম বা মাশরুম। তারপর রাজ্য অ্যানিমেলিয়া আসো, এদের উদাহরণটা হচ্ছে বাঘ, নিউক্লিয়াস সুগঠিত, কোষের মধ্যে প্লাস্টিড নাই, ক্লোরোপ্লাস্ট নাই, এই জন্য খাদ্য তৈরি করতে পারে না, এই জন্য এরা পরভোজী। তাছাড়া এরা হচ্ছে হেটারোট্রপিক, হেটারোট্রপিক মানে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে না, সালোক সংশ্লেষণ এদের ক্ষেত্রে যায় না, খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, এই জন্য এরা পরভোজী, জটিল প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে, খাদ্য গ্রহণটা গলাৎকরণ করে, ভ্রূণস্তর সৃষ্টি হয় এবং তা থেকে নতুন বাঘ সৃষ্টি হয়। এভাবে আমরা প্রায় তিনটা পাঞ্জাটা হচ্ছে এরও পাঞ্জাটা ভাই, এখানে তো পাঞ্জায় প্ল্যান্টিটা মুছে ফেলছি। প্ল্যান্টিটা হচ্ছে বেশিরভাগই স্থলজ, বাট ওরা জলেও বাস করতে পারে, ওদের কোষে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ওদের কোষে যে কোষ প্রাচীর প্লাস্টিক বাইরে মুছে ফেলছে জাস্ট, এখন বলতেছি কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, ওরা ওদের ফুল সৃষ্টি হয়, গাছের কি ফুল সৃষ্টি হয়, ফল সৃষ্টি হয়, ওরা সপুষ্পক, সালোক সংশ্লেষণ করতে পারে, কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, এই জন্য ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা পরভোজী নয়। তাহলে আমরা প্রায় একেবারে পাঞ্জায়, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া তিনটা রাজ্য একেবারে পড়ে ফেলছি। তো তোমরা যারা এরকম করে বায়োলজিকে এইভাবে একেবারে সহজে বুঝতে চাও, অবশ্যই তোমরা ফিসিএম হ্যাক্স ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো, এন্ড অবশ্যই তোমরা খুবই শীঘ্রই ফিডব্যাক পাবে তোমাদের যখন আপকামিং পরীক্ষাটা হবে। এন্ড আমি জানি আমার স্টুডেন্টরা, তোমরা যারা আমার ক্লাসগুলো করো বাইরের উপর আস্থা রাখতেছো, এন্ড ইনশাল্লাহ তোমরা খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট করবে, এন্ড তোমাদের মাধ্যমে বাইয়াস হয় পুরো বাংলাদেশে এই ক্লাসগুলো ছড়াইতে। তো তোমরা জাস্ট একজনে কমপক্ষে একটা হলে শেয়ার করে দিতে পারো, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো যে ক্লাসগুলো করতে পারো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো সবাই ভালো থেকো।